সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আপনাদের সাথে আছি আমি হাসিব হাসান। দর্শক, পুঁজিবাজারে সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে, আমরা দেখছি যে বাজারে যতই আলোচনা হোক, যতই অর্থ মন্ত্রণালয়, গভর্নর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে পুঁজিবাজার সংশ্লিষ্টরা দৌড়ঝাঁপ করছেন, কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না। প্রতিনিয়ত বাজারে সূচক আমরা দেখছি দিন শেষে নেগেটিভ, এবং অনেক শেয়ারের দাম কমে যাচ্ছে। যদিও কয়েকটি বড় পেইডাপের শেয়ারের দাম বেড়ে হয়তো সূচকটা খুব বেশি পড়ছে না, কিন্তু যারা ব্যক্তি বিনিয়োগকারী যারা আছেন তাদের কিন্তু আর্থিক অবস্থা আসলে প্রতিনিয়তই খারাপ হচ্ছে। আর একটি বিশেষ দিকে এখনও নজর পড়ছে না, সেটি হচ্ছে নেগেটিভ ইকুইটি। নেগেটিভ ইকুইটির বিষয়টি আসলে কিভাবে সুরাহা হবে সে বিষয়টি এখনও আমরা জানি না। আসলে সংশ্লিষ্ট যারা আছেন তারাও কতটুকু জানেন সেটি নিয়ে একটি প্রশ্ন আছে। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ আলী, সিইও, ঢাকা ব্যাংক সিকিউরিটিজ, আছেন ওয়াকার এ চৌধুরী, এমডি, ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। আপনাদেরকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ওয়াকার ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে বাজারের একটি স্বাভাবিক এখন অবস্থা দাঁড়িয়েছে যে প্রতিদিনই সূচক কমে যাওয়া, এবং সূচক নিয়ে আসলে অনেকেই কনসার্ন না, এটা আমরা বলে থাকি, কিন্তু যেহেতু প্রতিনিয়ত সূচক পড়ছে, এখন তো বিনিয়োগকারীদের কোনো কিছু করার নাই। আবার নেগেটিভ ইকুইটি যেগুলো আছে সেগুলোর অবস্থা এমন পর্যায়ে গেছে প্রতিনিয়ত সুদ যোগ হওয়ার কারণে। এখন এই বিষয় থেকে বাজারের উত্তরণের উপায় কি? ধন্যবাদ আপনাকে। আমার মেইন কনসার্ন অফকোর্স সূচক তো আছেই, মেইন কনসার্ন হলো যে ভলিউমটা হার্ডলি দেয়ার, and it depends, it all goes parallel with the sentiments of the investors. আর মেইন যে কারণে আপনি দেখেন, আপনি বেশ কয়েক বছর ধরে দেখছি, এই ডিউ টু ইয়ার এন্ডের জন্য বেশ ইনস্টিটিউশনস বেসিক্যালি গো ফর প্রফিট টেকিং, এটা তো থাকবে, সবসময় থাকে। আর এটার সঙ্গে যেটা গত 2-3 বছর ধরে যোগ হচ্ছে, এই যে আপনার যে কয়েকটা ব্যাংকিং এক্সপোজার, নেগেটিভ ইকুইটি আপনি যেটা বললেন, আমি আপনার এই অনুষ্ঠানে আগেও বলেছিলাম। নেগেটিভ ইকুইটির ব্যাপারে যেটা হচ্ছে যে ডিসেম্বর 31 একটা গাইডলাইন আছে 2015-এর মধ্যে, আপনার এটাকে একটা ব্যালেন্সিংয়ে চলে আসতে হবে। সো 6,800 কোটি টাকার মতো এখন বোধহয় আছে। ইট হ্যাজ কাম ডাউন ফ্রম 35,000 crore। 6,800 কোটি টাকা এখন যে নেগেটিভ ইকুইটির যে ভলিউমটা আমরা জানি। তো যেটা হচ্ছে যে ইনস্টিটিউশন যখন কিছু শেয়ারের দাম বাড়ছে একটু 1 টাকা 2 টাকা হলেই আপনার দে গো ফর দ্য কাভার আপ। সো এইটার জন্য এটার একটা প্রভাব পড়ছে অন দ্য ওভারঅল রিটেল মার্কেটে, এবং আমাদের এই মার্কেটে টিপিক্যাল ইমার্জিং মার্কেটের মধ্যে রিটেল ইনভেস্টর সবচেয়ে বেশি আর কি এখানে দেন দ্য ইনস্টিটিউশন। সো ইনস্টিটিউশন যখন সেলে যাচ্ছে, এখন হলো যে কিছু প্রফিটিংয়ের জন্য, আরেকটা হলো যে টু অ্যাডজাস্ট দ্য নেগেটিভ ইকুইটি পজিশনিং। তো এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে। আমার একটা ব্যক্তিগত রেকমেন্ডেশন থাকবে এখানে। আপনারা দেখেন, বাংলাদেশ ব্যাংক থেকে লার্জ বরোয়ার্সের জন্য একটা কিন্তু ব্রিদিং স্পেস দেওয়া হয়েছে কিছুদিন আগে। আপনার লার্জ বরোয়ার যাদের 1,000 কোটি টাকার এক্সপোজার আছে, 500 কোটি টাকার ওদের আপনার রিফাইন্যান্সিংয়ের জন্য একটা ব্রিদিং স্পেস দেওয়া আছে। সেই ধরনের একটা স্পেস যদি এই নেগেটিভ ইকুইটির ক্ষেত্রেও দেওয়া যেতে পারত, যেটাতে হলো যে আপনার বাংলাদেশ ব্যাংক থেকে একটা স্পেশাল ফান্ড ক্রিয়েট করে at the 5% or 6% যদি আপনার দেওয়া যেতে পারতো, এই টাকাটা কিন্তু মার যাবে না, বিকজ এই টাকাটা এই ফান্ডটা দিচ্ছে টু সাপোর্ট দি ইনস্টিটিউশনস। সো এইটা হলো একটা ব্রিদিং স্পেস থাকতো কিন্তু, এবং একটা আমি বলছি না রাতারাতি মার্কেট উইল শিফট। সো যেটা হবে যে একটা ব্রিদিং স্পেস পাচ্ছে যে ইনস্টিটিউশনসগুলি, এবং তারাও কিন্তু আস্তে আস্তে একটা সময় পাচ্ছে। কিছুদিন আগে মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে 2 বছরের একটা সময়সীমা আরো বাড়িয়ে দেবে। পরবর্তীতে বলেছেন যে এটা মানে গভর্নর বলেছেন যে ওনার রেকমেন্ডেশন যে আমরা দেখি না আর কতটুকু করা যাবে, করা যেতে পারে, তারপর ওনারা সময়মতো ব্যবস্থা মেনে নেবেন। এইটা হলো গভর্নরের ভিউটা। আমার কথা হলো, যদি একটা জিনিস আমরা যদি ডিসিশন নিতেই হয়, ওয়াই নট টেক নাও অন এক্সপোজার। অ্যান্ড এক্সপোজার খালি ব্যাঙ্কিং এক্সপোজার না, এক্সপোজারের মধ্যে অনেকে আছে লং টার্ম ইকুইটি,
বিভিন্ন ইনভেস্টমেন্টের ব্যাপারও আছে। আমরা বলছি যে আমরা গভর্নমেন্ট বলছে যে they want to go for more investments to finance the infrastructure development and everything. অন্যদিকে আপনার ইনভেস্টমেন্টের কথা বলছি আমরা একদিকে, অন্যদিকে আমরা যে ইনভেস্টমেন্ট প্রেফারেন্সিয়াল শেয়ারের উপর একটা ক্যাপ করে দেওয়া আছে, ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ড ওটার মধ্যে ক্যাপ করে দেওয়া আছে। সো এই ধরনের আমি আবার ইকুইটির ক্ষেত্রে ওইটা চলে আসছি। একটা যদি ফান্ড ক্রিয়েট করা যেতে পারতো এবং 5 থেকে 6% যদি একটা লোনে যদি এইটা রেটে ইন্টারেস্ট রেটে যদি এটা ডিসাইড করা যেত টু দি ইনস্টিটিউশনস, আর মনে কিছুটা একটা স্বস্তি আসতো মার্কেটে এবং এই ধরনের সিচুয়েশন থাকতো না কিন্তু, এবং একটা গ্র্যাজুয়াল একটা ট্রান্সফরমেশন হতো ইন দ্য মার্কেট। সো কারণ দের ইজ নাথিং রং ইন দ্য মার্কেট, কিন্তু ইফ ইউ সি আপনি দেখবেন যে আপনি কিছুক্ষণ আগেও বলেছেন এই ইয়েতে যে কয়েকটা শেয়ারের দাম বাড়ছে, কিন্তু ফান্ডামেন্টালি কিন্তু বাড়ছে। কিন্তু এখন আপনার ওই ধরনের না যে আপনার ওই সিচুয়েশনকে আমরা বের হয়ে গেছি, আমরা ব্যাংকিং সেক্টর থেকে জাম্প করে আমরা চলে যাচ্ছি আপনার ইঞ্জিনিয়ারিং সেক্টর বা অন্য সেক্টর চলে, ওরকম ব্রড দেখা যাচ্ছে। এখন আপনার দেখা যায় সিস্টেমেটিক আপনার স্টক পিকের উপরে হচ্ছে। ব্যাংকিং ইন্ডাস্ট্রি দেখেন, there are few banks are trading just below their above their par value. So good situation is there to invest. কিন্তু এই ধরনের প্রিভেলিং এর জন্য আপনার নেগেটিভ ইকুইটি স্ট্যান্ড বলেন বা এক্সপোজার বলেন, এটার জন্য হচ্ছে না। সো বাংলাদেশ ব্যাংক শুড কাম অ্যান্ড টেক আ ডিসিশন রাইট নাও। ভাই, আপনি তো একটি ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানি চালাচ্ছেন দীর্ঘদিন ধরে, এবং এইখানে যে আপনারা যে সমস্যাগুলোতে আছেন নেগেটিভ ইকুইটি সহ, আপনারা প্যারেন্টস কোম্পানি ব্যাংকে যে বলছেন, ব্যাংক কি সেটা বাংলাদেশ ব্যাংকে বলতে পারছে না? বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক তো সাবসিডিয়ারি করে দেওয়ার পরে শুধু সেকশন 27 এ একটা অপশন রাখছে, দে ক্যান অডিট আস, মানে আমাদেরকে অডিট করে দেখতে পারে যদি কোথাও হয়। আর আমাদের কোনো ফ্যাসিলিটিজের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক কোনো ধরনের সহযোগিতা করছে না, এবং ব্যাংক সেই ধরনের সহযোগিতার জন্য বা বাংলাদেশ ব্যাংকে অ্যাপ্রোচ করার সুযোগও নেই। দুটো কারণে বাংলাদেশ ব্যাংকে যে আইনটা চেঞ্জ করেছে, এই আইনে দেখা গেছে যে ব্যাংকের সাবসিডিয়ারি ক্যাপিটালটাকে এক্সপোজারের বাইরে ছিল, যখন এক্সপোজারটা ঢুকায় নিছে আইনে মানে ক্যালকুলেশনে, তখন দেখা গেছে অনেকগুলো ব্যাংক তার নির্ধারিত সীমার উপরে বিনিয়োগ চলে আসছে, এবং স্ট্র্যাটেজিক্যাল ইনভেস্টমেন্ট লট অফ থিংস আর ইনকর্পোরেটেড উইথ দ্য পোর্টফোলিও লাইকস ব্যাংক। তো সঙ্গত কারণে ব্যাংক এখন কোনো ধরনের এখানে ব্রিদিং স্পেসের জন্য অ্যাপ্রোচ করেই না, রাদার ব্যাংক চিন্তা করতেছে এটা কিভাবে ম্যানেজ করে একটা অপটিমাল লেভেলে নিয়ে আসা যায়। তো সেক্ষেত্রে আসলে সাবসিডিয়ারিগুলোর জন্য বেশ স্ট্রাগলিং টাইম, এবং সময়ের সাথে তারা স্ট্রাগল করে যাচ্ছে। আপনি জানেন তো যে সাবেক ডিএসসি সাবেক প্রেসিডেন্ট রকিবুর রহমানের নেতৃত্বে একটি দল গভর্নর মানে ডেপুটি গভর্নর এসকে সুরের সাথে দেখা করেছিল, এবং সেখানে তারা বলেছেন যে এই ডেফিনিশন যে সমস্যাগুলো আর ক্যালকুলেশন যে সমস্যাগুলো আছে, এবং উনি বলেছেন যে এটি দেখবেন এবং এটা আসলে ভুল হয়েছে, এরকমই আমরা একটা কথা শুনেছি, কিন্তু তারপরে সেটি কোনো কার্যকারিতা দেখি নাই। এখন এই রকিবুর রহমানরা যারা যাচ্ছেন বা লালি ভাইয়ের আমরা দেখছি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তারা কিন্তু ব্যক্তি, এখানে কোনো সংস্থা বা কোনো অ্যাসোসিয়েশন কোনো কিছু থেকে তারা যাচ্ছেন না। তাহলে এই যাদের যাওয়ার কথা, অ্যাসোসিয়েশন ব্রোকার্স অ্যাসোসিয়েশন আছে, ডিএসসি আছে, সিএসএ আছে, কিংবা মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, এরা কিন্তু কোনো পদক্ষেপ এদের দেখছি না, যে কারণে আপনাদের যারা ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানিগুলো আছে তারা প্রায়ই মিটিং করছেন, কিন্তু আসলে রেজাল্ট কি না। বেসিক্যালি আমরা যে অংশটা দেখেছি যারা নেতৃত্বে এসেছেন ওনারা ওনাদের মতো ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে বলছেন, কি জানতে যাচ্ছেন? হ্যালো, জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি চিটাগাং থেকে বলছিলাম, আমার নাম কবির আহমদ চৌধুরী। জি বলুন। জি ভাই, আপনারা তো চেষ্টা করতেছেন, সরকারও চেষ্টা করতেছে মার্কেটটাকে আপ করার জন্য। এখন কথা হচ্ছে, আপনারা যেসব কোম্পানি আইপিওর মাধ্যমে আসতেছে তাদেরকে অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি যদি আমরা এনশিওর করতে না পারি তাহলে মার্কেটটা বাড়বে না। যেমন ধরেন আইপিওর মাধ্যমে আসছে ফ্যামিলি ট্যাক্স, 100% ডিভিডেন্ড দেওয়ার পরে এটা এখন 10 টাকা। সিএনএ টেক্সটাইল 14 তারিখ মিটিং হলো, কিছু বারাটিয়া লোক নিয়ে 15-20 মিনিটের মধ্যে মিটিংটা শেষ করে দিল। মিটিং কোনো বলতে কি বক্তব্য দিতে দিল না, কোনো বক্তব্য দিতে দিল না, ঢুকতেও দিল না।
তো এই ধরনের অপকর্ম যদি চলতে থাকে, এটা হাউ টু ইমপ্রুভ ক্যাপিটাল মার্কেট? জি, বুঝতে পেরেছি। যে এই ধরনের এজিএম এর ব্যাপারে আমরা কিন্তু অনেক অভিযোগ শুনে থাকি, এবং এজিএম আসলে যারা বিনিয়োগকারীরা ব্যক্তি বিনিয়োগকারী কিছু যান তারা কিন্তু কথা বলতে পারেন, এরকম অভিযোগ কিন্তু আমরা অনেকদিন ধরে শুনে থাকি। এটা আসলে এজিএম আমরা নিয়ন্ত্রণ সংস্থা আমাদের সাথেও কথা বলেছে, বিভিন্নভাবে চেষ্টা করতেছে এটা কন্ট্রোল করার জন্য, কিন্তু এটা আসলে যারা কথা বলেন বা একটা গোষ্ঠী যারা তৈরি করেছেন তারাও কিন্তু শেয়ার হোল্ডার আর সাধারণ শেয়ার হোল্ডার। এখন আপনি শেয়ার হোল্ডার, ওরা একটা গোষ্ঠী নিয়ে যায়, আলাপ আলোচনা করে, ওরা হয়তো অ্যাকাউন্টস পাস করে দেয়, অন্যদেরকে ওই ধরনের একটা সুযোগ দেয় না। আর এখানে এজিএমে অনেকগুলো কথা বললো যে ইমপ্লিমেন্টেশন হয়, তাও কিন্তু না, হয়তো এটা বোঝা যায় যে শেয়ার হোল্ডারদের গ্রিভেন্সটা, যে অংশটা নিয়ে আমরা আগে আলাপ করতেছিলাম ইকুইটি মাইনাস, ওনার বিষয়টা আমি ইকুইটি মাইনাস, আসলে এটা একদমই এমন একটা অবস্থা হয়ে গেছে, আপনার দুই ছেলে, একজনের ক্যান্সার হয়েছে, একজন ভালো আছে, এখন এই ক্যান্সারের ট্রিটমেন্ট করতে করতে দেখা গেল যে আপনি সব প্রপার্টি বিক্রি করে দিয়েছেন, আপনার ভালো ছেলেও পরে শেষ হয়ে নিশ্চয় হয়ে যাবে। ইনস্টিটিউশনগুলা বেসিক্যালি এই ধরনের একটা সিচুয়েশনে পড়ে গেছে, কারণ একজন বিনিয়োগকারীর, সে ধরেন তার সব শেয়ারে ভ্যালু আছে 50 লক্ষ টাকা, তার কাছে লোন হচ্ছে 2 কোটি টাকা, এখন 2 কোটি টাকার ইন্টারেস্ট লোড হচ্ছে 50 লক্ষ টাকা শেয়ারের উপরে। সঙ্গত কারণে এখন শেয়ারের দাম যদি 15-20% বাড়েও 2 কোটি টাকার ইন্টারেস্টের সাথে কিন্তু প্যারালালি বাড়তেছে না। তো এই অংশটাকে অ্যাডজাস্ট করার জন্য যেটা দরকার ছিল, তার প্যারেন্ট কোম্পানি তাকে একটা ক্যাপিটাল এনহ্যান্স করে দেওয়া বা একটা ইন্টারেস্ট ফ্রি লোন দেওয়া, এবং শেয়ার হোল্ডারদের যারা ইনভেস্টর তাদেরকে ইন্টারেস্ট চার্জ না করা, তাহলে হতো কি সাবসিডিয়ারিগুলা আস্তে আস্তে বাজার ভালো হলে বা শেয়ারের চেঞ্জ হলে ওইটা উইন উইন সিচুয়েশন নিতে হতো। আর এখানে ওয়াকার ভাই যে অংশটা বলছে, আমি ওনার সাথে সম্পূর্ণই একমত। এখানে সেন্ট্রাল ব্যাংক কিন্তু যেমন আমার প্যারেন্ট কোম্পানি গ্যারান্টি নিয়ে বা আমাদের নিয়ে আমাদেরকে একটা অল্প সুদে একটা লং টার্ম লোন দিতে পারে, 10 বছর 20 বছর মেয়াদি, এবং আমরা ইয়ার টু ইয়ার যদি পেমেন্ট করি। এই যে এই কম সুদের কথাটা বললেন, আমরা 900 কোটি টাকার একটা ফান্ড দেখেছি আইসিবির নেতৃত্বে, এবং আইসিবি নিয়ে কিন্তু অনেক অভিযোগ আছে। আপনি দেখেন যারা এই আইসিবির সাথে সংশ্লিষ্ট ডিএসসি সিএসসি ব্রোকাররা যারা সবাই কিন্তু অভিযোগ করছেন, এবং তার প্রমাণটা দেখছি যে বাজার যখন নেগেটিভ তখন আইসিবির সম্পৃক্ততা কমে যায়। তার প্রমাণ দেখেন গত মাসে লঙ্কা বাংলা সবসময় টপ ব্রোকার, তারপরে আইসিবি থাকে, তারপরে আলারাফা থাকে। এই বছর আমরা গত মাসে দেখেছি যে লঙ্কা বাংলার পর আলারাফা চলে আসছে। এত বড় প্রতিষ্ঠান, এত হাজার হাজার কোটি টাকা যার কাছে, সে ট্রেডিংয়ে পিছিয়ে পড়ছে। এবং এই দেখেন, তারপরে আমরা যদিও আইসিবির এমডি চেঞ্জ হয়েছে, এখন কারেন্ট চার্জে একজন আছেন, এবং তার সাথে আমি গতকালকে কথা বলেছি, উনি বলেছেন যে এই সিনারিও আর থাকবে না, এই মাস থেকে বাজারে তারা সাপোর্ট দিবে। এই যে 900 কোটি টাকার ফান্ড যারা এই পলিসিটা দিল, সেটা কিন্তু কাজে আসলো না। হ্যাঁ, বেসিক্যালি এই পলিসিটা আসলে করা হয়েছে ব্যুরোক্রেটিক আউটলুকিং থেকে। এখানে লোন দিব আমি ক্ষুদ্র বিনিয়োগকারীকে, তারা কিন্তু বাজারে কোনো প্রভাব করে না। তো সুতরাং বাজারে প্রভাব। সেকেন্ড থিং, এই লোন ক্ষুদ্র বিনিয়োগকারীকে লোন দেওয়ার জন্য গ্যারান্টার দিতে হচ্ছে আমার ডাইরেক্টরকে, লট অফ প্রবলেম আর ইনভলভ। তো এটা আসলে প্রভাব পড়বে না, আর এটা ইজি ওয়েতে ডিসচার্জটা হয় না। যেমন 3 বছর পরে যখন এটা বিনিয়োগ করার দরকার ছিল তখন নিতে পারেনি, যেমন ক্যালকুলেশনে তাদের একটু সমস্যা ছিল, ডকুমেন্টেশনের সমস্যা ছিল। তো এটা আসলে লোন আমি আমার বিনিয়োগকারীকে ফাইন্যান্স করব, আমি না। তো আমার বিনিয়োগকারীর জন্য আমাকে অনেকগুলো ডকুমেন্ট নিতে হচ্ছে, এবং রিকাভারের মেথোলজি প্রসিজার এগুলো কিন্তু ডিও না। আমরা অনেক চিন্তা করে দেখেছি অনেকভাবেই, তারপরও কেউ নিয়েছে, নিয়ে বাজার কতটুকু বেনিফিট হয়েছে আমরা বুঝতে পারিনি আর কি। জি, ওয়াকার ভাই আপনার কাছে আসবে, একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে বলছেন, কি জানতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কবির হোসেন, বরিশাল থেকে। জি বলুন। দেখেন, কয়েকদিন আগে যে সিনটেক্স যেটা মার্কেটে আসলো, এটা 10 টাকা প্রিমিয়াম নিল এবং মোট হলো 20 টাকা। 300 শেয়ার ছিল লড়ে। জি, আমরা বুঝতে পেরেছি। এই যে সিনটেক্স এবং আপনার সম্প্রতি যেটা তালিকাভুক্ত হলো রিজেন্ট টেক্সটাইল, এগুলো নিয়ে অনেক অভিযোগ আছে। আর আসলে আমরা দেখি যে আইপিওর ব্যাপারটা হঠাৎ করে প্রাইস এমন আপ হয়, 113 টাকাও উঠে যায় আমান ফুডের মতো আইপিও, আবার ভালোগুলো কমে যায়। এবং এই যে বাজারে একটা অস্থিতিশীলতা, এবং তার চেয়ে বেশি কিন্তু নেগেটিভ ইকুইটি। ওয়াকার ভাই যেটা বললেন, আলী ভাই যেটা বললেন যে এইটা হলে সমাধান হবে, কিন্তু সেটা তো হচ্ছে না, বা হওয়ার পসিবিলিটি আমরা দেখছি না। সেক্ষেত্রে উপায় কি? এখন
মানে যাদের নেগেটিভ ইকুইটি তারা কি করবে বা ইনস্টিটিউশন যারা আছে তারা কি করবে? আমি ওনার সঙ্গে একদম একমত এই ব্যাপারে। আপনার যেটা হলো যে আমি আবার আগের সুর ধরে বলছি যে institutions needs some breathing space. You can think it, কারণ এই ইনস্টিটিউশনগুলিও আপনার I was also a broker and a market banker, so I know the pain of it. Institutionগুলি তো of course they are taking loan from somewhere, either from the parent company or some other institutions, and ওটা একটা বাফার রেখে তারপর আপনার দিয়ে দিচ্ছেন, you're dishing out the as an investment to your clients. কিন্তু আপনার এখন যেটা সিচুয়েশন হয়ে গেছে যে মার্কেট তো 8,000 লেভেলে নাই এখন, দ্য রিয়েলিটিজ মার্কেট এখন চলে এসেছে আপনার 4,500 বা তারও নিচে, ঠিক আছে? সো যেই লোনটা নেওয়া হয়েছিল অ্যাট দ্যাট লেভেল, সেই লেভেলে এখন নাই তো এখন আপনার কিছু ইনস্টিটিউশন গিয়েছে যে আপনার ইন্টারেস্টটাকে হালাল করে দেখাচ্ছে আর কি আপনার, কিন্তু আপনার কোনো রকম অ্যাডজাস্ট করতে যেতে যাচ্ছে। দ্যাট ইজ নট এন আনসার। কিন্তু আমরা দেখেছি কিছু ইনস্টিটিউশনের মধ্যে আমি নাম বলতে যাচ্ছি না, এখানে কিছু ইনস্টিটিউশন NBFI তারা কিন্তু they have taken it on their books as a loss and moved on. That was a prudent decision. কিন্তু যারা করেনি আমরা দেখছি যে দ্যাটস রিফ্লেক্টেড ইনটু দি NBFI শেয়ারগুলি আছে, ব্যাংকের যে NPL, এটাও কিন্তু একটা কারণ। কিন্তু এখন দরকার হলো যে আমরা অ্যাকশন, আমরা অনেক কথা বলতে পারি, রচনা লিখতে পারি, ঘন্টার পর ঘন্টা করতে পারি, কিন্তু জিনিস হলো যে দ্য টাইম ইজ নাও। এসেন্স এখন হলো যে আমাদের উই হ্যাভ টু গো ফর এ ডিসিশন অ্যান্ড অ্যাক্ট অন ইট। কিন্তু ওয়াই এই জিনিস 6 মাস 3 মাস ওয়েট করতে হবে? আমরা এখন কেন যাচ্ছি না? বাংলাদেশ ব্যাংক যদি আপনার লার্জ বড়োয়ারদের জন্য যারা 1,500 কোটি টাকা যে ওদের ব্রিদিং স্পেস দিতে আপনার রিশিডিউলিং করছে ওই লোনগুলিকে, ওই টাকাটা ফেরত আসবে কিনা সেটাও কেউ জানে না। কিন্তু সেখানে আমরা ইনস্টিটিউশন কেন দিতে যাচ্ছি না? এবং এটার কিন্তু এবং এই ইনস্টিটিউশন টাকাগুলি ওনারা ফেরত পাবেন কিন্তু, এবং এটার প্রভাবটা পড়বে বিনিয়োগকারীদের উপর। ওনারাও একটা ইনস্টিটিউশন যদি ব্রিদিং স্পেস পায় তো সেম বেদে বিনিয়োগকারীগুলো ওনারাও কিন্তু ব্রিদিং স্পেস পাবেন, এবং এটার একটা ভালো একটা ইম্প্যাক্ট হবে অন দ্য মার্কেট। রাতারাতি হবে না, কিন্তু গ্র্যাজুয়াল হবে। কিন্তু এইটার একটা বড় এখন যেটা হচ্ছে আমাদের কনফিডেন্সটাকে ফেরত আনতে হবে মার্কেটে। আমরা অনেক কথা বলতে পারি, এই কনফিডেন্সটাকে যতক্ষণ পর্যন্ত না আসে এই মার্কেট, এই ডিপ্রেস মার্কেট থাকবে। কিন্তু এই ডিপ্রেস মার্কেটে কিন্তু দেয়ার ইজ অলসো রুম ফর ইনভেস্টমেন্টস। আপনার দেখবেন যে স্মার্ট ইনভেস্টমেন্ট উইল কাম ইন, বিকজ যখন শেয়ারের দাম পড়ে যাবে, আমরা দেখছি যে ম্যাক্রো ইকোনমিক সিনারিও কিন্তু বাংলাদেশে কিন্তু অতটা পরে এটার সঙ্গে কিন্তু ক্যাপিটাল মার্কেটে কোনো রিফ্লেকশন নাই কিন্তু। সো এবং ক্যাপিটাল মার্কেট কিন্তু অন্যান্য আমাদের যদি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কিন্তু 60% অফ দ্য জিডিপি ইজ আপনার ক্যাপিটাল মার্কেট এরিয়াতে, আমাদের দেশে মাত্র 18%। এমনি নেগেটিভ কিন্তু সেখানে আমার ক্যাপিটাল মার্কেট ডাজন্ট হ্যাভ এন ইম্প্যাক্ট অন আওয়ার জিডিপি। সেখানে কেন আমরা এখানে ওয়াই আরন্ট ইউ ডুইং সামথিং টু আমরা এই ক্যাপিটাল মার্কেট রিভাইভ করতে চাই। বাংলাদেশ গভর্নমেন্ট চাচ্ছে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অফ বাংলাদেশ কখনোই হবে না যতক্ষণ পর্যন্ত ক্যাপিটাল মার্কেটটা রিভাইভ না হয়। এই রিভাইভটা হবে কি ক্যাপিটাল মার্কেটের, আপনি যেটা বলছেন যে এই ক্যাপিটাল মার্কেট যে অর্থনীতির অন্যতম একটা চালিকা শক্তি, বা এখান থেকে যে আমরা খালি কথাই বলছি আমরা যদি যারা এই পলিসি মেকার, যারা আপনি যদি অর্থ মন্ত্রণালয় দেখেন বা কিংবা কেন্দ্রীয় ব্যাংক দেখেন, তারা কিন্তু ক্যাপিটাল মার্কেট নিয়ে কখনো চিন্তাও করে না। এখান থেকে যে ফান্ড রেজ করা সম্ভব, এখান থেকে যে বড় বড় ইন্ডাস্ট্রি হওয়া সম্ভব, তাদের সেই রকম অ্যাক্টিভিটিস আমরা দেখছি না, এবং সেটা দীর্ঘদিন ধরেই। আপনি যদি BOI দেখেন বা অন্য যারা ইনস্টিটিউশন আছে, সংস্থাগুলো আছে যারা দেশের অর্থনীতির কথা ভাবেন, তারা কিন্তু ক্যাপিটাল মার্কেটকে আলাদা রেখেছেন। ওয়াকার ভাই যে জায়গাটিতে ছিলেন, জি ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় এখন একটা হাই পাওয়ার্ড কমিটি করা উচিত আন্ডার দ্য ফিনান্স মিনিস্ট্রি, যেখানে আপনার ক্যাপিটাল মার্কেট, মানি মার্কেটে যারা আমরা এজেন্সিস আছে, ফ্রম সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন টু বাংলাদেশ ব্যাংক, DSC, CSC, DSC ব্রোকার্স অ্যাসোসিয়েশন, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, IDRA,
আপনার একটা সমষ্টিক একটা রিপ্রেজেন্টেশন দরকার আছে এবং এটা 3 মাস অন্তর অন্তর যদি বসা যায় তো একটা ইভ্যালুয়েশনের প্রসেস থাকে এবং একটা ওই অনুযায়ী কিন্তু আপনার ডিসিশন মেকিংও চলে আসতে পারে। কিন্তু আমরা দেখছি যে যখন আপনার ইটস আনস্ট্রাকচার্ড ম্যানারে আমরা কারো সঙ্গে আমাদের পরিচয় আছে ব্যক্তিগত ওই অনুযায়ী আমরা যাচ্ছি, দিস আর গুড। বাট এখন যে আমাদের যে করণীয় হলো যে একটা প্রাতিষ্ঠানিক রূপে যাওয়া উচিত, একটা ফোরাম থেকে আসা উচিত এই রেকমেন্ডেশনগুলি এবং ওই অনুযায়ী কিন্তু পলিসি মেকিংগুলি করাটা খুব সহজ হয়ে যাবে। কিন্তু সো এখন এইটা কিন্তু সময়ের দাবি। কিন্তু যে জিনিসটা আমরা এই মার্কেট এখন সবচেয়ে বড় যে নেগেটিভ ভাইবটা আছে, এক হলো যে নেগেটিভ ইকুইটি আর হলো এক্সপোজারের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিছুদিন আগে বলেছিলেন যে করতে গেলে একটু এতটা সহজ না। কিন্তু এই ব্যাংকিং কোম্পানি যে অ্যাক্টটা আছে ওই অ্যাক্টের মধ্যে কিন্তু 121 ধারায় বলেছে, ওখানে কিন্তু বলা আছে যে যদি বাংলাদেশ ব্যাংক এট এনি টাইম একটা সার্কুলার দিয়ে কিন্তু এই সরকারের সাথে পরামর্শ করে এনিথিং দে ক্যান অ্যামেন্ড চেঞ্জ সাবট্রাকশন। 2010 এর পরে মার্কেটের পরে যে এই সার্কুলার এসেছিল, এই যে আপনার যে এক্সপোজার ইস্যুটা, তখন ছিল আপনার 10% অফ দ্য লাইবিলিটি ছিল, ঠিক তো? সো ওখান থেকে 25% অফ দ্য পেড আপ ক্যাপিটাল, উইচ ইজ গুড। এটা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে একটা গ্র্যাজুয়াল এফেক্টে বাংলা কমার্শিয়াল ব্যাংকের ইনভলভমেন্ট মার্কেটে কমিয়ে আনার জন্য। কিন্তু যখনই বললো যে আপনার এই অ্যাক্টের সঙ্গে বললো যে আপনার সাবসিডিয়ারি কোম্পানি আইনগুলি করে, তখন করে দিল আপনার এই যে 10% 25% পেইড আপের সেই ক্যালকুলেশনটা যে এমন ভাবে চেপে ধরা হয়েছে, ওটা পরে আগে এসছে আপনার 25%, তারপর বলেছে আপনার সাবসিডিয়ারি কোম্পানি অ্যাক্টগুলি এসছে এবং এটা দিস আর অল গুড। কিন্তু পরে যেটা হয়েছে যে পরের বছর 2012-তে বোধহয় করেছে ওটাতে দিয়েছে একটা ক্যালকুলেশন প্রসেস। তো সেখানে আপনার দিয়ে দিয়েছে যে সাবসিডিয়ারি কোম্পানির যে ইনভেস্টমেন্টটা সেটাও চলে গেছে আপনার এটার সঙ্গে আপনার মানে অনেক বিষয় এখানে আছে। ব্যাংকগুলি যে আপনার নন লিস্টেড কোম্পানিতে যে ইনভেস্ট করে আপনার ফাইন্যান্স করেছে সেটাও আপনার চলে এসেছে আপনার এক্সপোজার লিমিটে। আপনার প্রেফারেন্সিয়াল শেয়ার ইনভেস্টমেন্ট ওটাও একটা ক্যাপ করে দিয়ে দেওয়া হয়েছে। সো যেখানে আমরা যেখানে বলছি আমরা ইনভেস্টমেন্ট দরকার, বিনিয়োগ দরকার, বিভিন্ন নতুন নতুন ক্ষেত্র দরকার, আপনার ইনভেস্টমেন্ট প্রোডাক্টস দরকার, সেখানে না করে আমরা এগুলি আমরা these rules and regulations are self-defeating for investments. জি আলী ভাই, একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে বলছেন, কি জানতে যাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ঢাকা থেকে মাহফুজ বলছিলাম। জি বলুন। আমার প্রশ্নটা হলো, যে কোনো শেয়ার আলোচনা অনেকগুলো চ্যানেলেই আলোচকরা আসেন, সবসময় একটা কথা বলে যে বিনিয়োগকারীরা না বুঝে ইনভেস্টমেন্ট করে থাকেন, এজন্যই হয়তো লোকসানে পড়ে। ওকে, ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু এই যে রিজেন্ট টেক্সটাইল আজকে মাত্র 5ম বা 6ষ্ঠ দিন বাজারে এসছে, ইতিমধ্যে 20% তার আইপিওর ভ্যালু লস করেছে। এইখানে কিন্তু বিনিয়োগকারীদের লাভ বা লোকসানের অতটা ইন্টারেস্ট নাই, যতটা ইন্টারেস্ট ছিল এসিসির অতিরিক্ত প্রিমিয়ামে 10 টাকা শেয়ার 15 টাকা প্রিমিয়ামে বাজারে আনছে, 5ম দিনের মাত্র 20% প্রাইস লস করেছে। তো আমার প্রশ্নটা হলো, এইখানেও কি বিনিয়োগকারীদের দায় নাকি না এসিসি এই যে অতিরিক্ত প্রিমিয়ামে নতুন শেয়ারগুলো বাজারে এনে আজকে এই শেয়ারটার যে প্রাইস লস হলো, এই দায়িত্বটা কার? এখনো বিনিয়োগকারীদের দোষ না এসিসি? জি ধন্যবাদ দর্শক। তবে দর্শক, এখানে যে আপনি আইপিওতে যে আবেদন করেছেন, আপনি তো ওই কোম্পানির যে ফান্ডামেন্টালি স্ট্রং কিনা, তার আর্থিক মৌলভিত্তি কতটা শক্তিশালী, কিংবা এই সেক্টরের অন্যান্য কোম্পানিগুলো আছে তার বাজারে কত দাম, সেই অনুযায়ী আপনাকে আবেদন করা উচিত ছিল এবং আপনি 25 টাকায় আবেদন করবেন কিনা সেই ডিসিশনটা কিন্তু আপনারই ছিল। আলী ভাই। না, এটা ঠিক আছে, আপনি তো তার অনেকখানি উত্তর দিয়ে দিয়েছেন। আসলে বলা হয় যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এরা প্রাইস এই করছে, কমিশনের হাতে আসলে এই ধরনের কোনো স্কোপ নাই যে প্রাইস কি। কমিশন সবসময় প্রাইস কমাই দিতে চায়, কারণ কোম্পানি যে ইনফরমেশন সাবমিট করে অন্যরা মিলিয়ে অ্যাসেট ম্যানেজমেন্ট আপনার হচ্ছে ডিউ ডিলিজেন্স সার্টিফিকেট, কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং প্রসপেক্টাসের মিলে একটা ক্যালকুলেশন করে একটা প্রাইস সিকিউরিটি এক্সচেঞ্জে প্রেজেন্ট করে। সিকিউরিটি এক্সচেঞ্জ এটাকে অনেক দর কষা করে ইনফরমেশন দেখে আরও কমাই দিতে চায়। এখানে কমিশনের দোষ দিয়ে কোনো আসলেই লাভ নেই, বরং যিনি বিনিয়োগ করবে তার আসলে অনেক দায়িত্ব। সেকেন্ড থিং হচ্ছে, দেখেন আমান ফুড বা অন্য অন্য কোম্পানি কিন্তু বাজারে আসছে,
তা এটা হয়তো কেন এটা বাড়ে না, এটা লোনে ছিল না, যেহেতু সার্কুলারটা দিয়ে দিছে যে নতুন শেয়ার লোন পাবে না, ওইগুলো কিন্তু 100 টাকা কারা নিল। একটা বিনিয়োগকারীদের কিন্তু আমি বিভিন্ন ব্রোকারেজ হাউসে যে বিনিয়োগকারীদের সাথে কথা বলে যেটা দেখেছি, বিনিয়োগকারীরা কিন্তু আবারও একটা আতঙ্কে আছেন এইভাবে যে দেখা যাচ্ছে যে দুটা আইপিওর প্রাইস ফল করলো বাজারে প্রথম দিন থেকে, এটা আবার বিএসসি দেখা যাবে মার্জিন করে দিচ্ছে, মার্জিন করে দিলে আবার এই প্রথম দিন থেকে একটা বিষয়টা হলো এই যে করে দিতে পারে এই যে আস্থাহীনতা, বিনিয়োগকারীরা কিন্তু আস্থা রাখতে পারছেন না যে এটাই ঠিক, এক মাসে লোন পাবে না এটাই ঠিক। এটা কিন্তু অনেকেই মনে করছেন যে না হয়তো কয়েকদিন পরই যখন বিএসসি দেখবে যে 2-3টা আইপিওতে এরকম পরপর হয়ে যাচ্ছে, তখন আইপিওতে আবার মার্জিন করে দিবে, মানে লিস্টেড হওয়ার প্রথম দিন থেকে। এইটা যেন না করে সেটা কিন্তু মানে এই আস্থাটা কিন্তু রাখতে পারছেন না। এই বিধানটা কিন্তু আগে ছিল, মাঝখানে যখন আইপিও গুলা এসে একদম ট্রেডিং হচ্ছে না বা বাজার, তখন এটা স্টার্ট করলো, স্টার্ট করে দেখা গেল যে না এটা আসলে একটু নেগেটিভ রিয়াকশান আসে, তখন এটা আবার বন্ধ করে দিল। আপনার সাথে আমি একমত পোষণ করি যে লং টার্ম চিন্তা করে এইসব পলিসিগুলো ফ্রেম করা উচিত। একটা শেয়ার তার নিজের দায়িত্ব। আর সিকিউরিটি এক্সচেঞ্জ এখন কিছু আইপিও পাবলিক ইস্যু রুল এই চেঞ্জ নিয়ে আসতেছে, ওই চেঞ্জগুলোতে ওনারা ফিক্সড প্রাইস দেখবেন, আর প্রাইস যেটা ডিসকভার করবে, প্রাইস যেটা বুক বিল্ডিং যেটা, এটা হচ্ছে ইনস্টিটিউশনাল এবং বিডাররা ফিক্স করবেন। সুতরাং এখানে কমিশনের কে আমরা সবসময় মনে করি যে কমিশনের দায়, কমিশন তো অনেক শেয়ার 10 টাকা দিয়েছে, সেটা 300 টাকা উঠেছে, তাই না? পরে আবার এটাকে বিভিন্ন রেগুলেশন দিয়ে কমায় নিয়ে আসতে হয়েছে। আসলে এটা এমন একটা প্রসেস যে এখানে সবারই চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত, রেগুলেশন, এবং রেগুলেশনগুলো একটু লং টার্ম হওয়া উচিত। এখানে অনেক সময় আমরা শর্ট টার্ম চেঞ্জিং করি, মার্কেট পিকচার দেখে মার্কেটের চিন্তা করে, এটা অনেক সময় বিনিয়োগকারীদের জন্য যেমন সমস্যা, আমরা যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টর আমাদের জন্য প্রবলেম হয়, কারণ রেগুলেশন চেঞ্জ করলে শেয়ারে প্রচুর ধরনের শেয়ারিং হয়, ডাউনিং করে আপ করে, এতে করে একটা ভারসাম্য থাকে না আর কি। আমরা সব মিউচুয়াল ফান্ড নিয়ে যদি আসি, ওয়াকার ভাই আপনার কাছে আসবো, তার আগে আলী ভাই আপনার কাছে জানতে চাই, এই সম্প্রতি 2টা মিউচুয়াল ফান্ডে দেখলাম যে মানে কিছু হলেই মিউচুয়াল ফান্ডের ব্যাপারে আমরা হাইকোর্টে যেতে দেখি। এর আগে দেখলাম যে এইমস নিয়ে মামলা রিট হলো হাইকোর্টে, এবং যিনি রিট করলেন তিনি এটা রিট করেছেন কিনা সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে। আমরা দেখেছি যে যার নামে রিট করা হয়েছে তিনি এখানে রিট করিয়েছেন। এই বিষয়গুলো আবার এখন যেটা হাইকোর্টে গেল আগের মানে এটা অবৈধ, মানে এই যে কোনো কিছু হলেই হাইকোর্টে যাওয়া, এবং তারপরে যে এই বিনিয়োগকারীরা কিন্তু এখানে উপকৃত হচ্ছেন না, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা হচ্ছেন। যারা এই কোর্টের মাধ্যমে গেলে আমরা দেখছি যে ইনস্টিটিউশন বা ব্যক্তি গোষ্ঠী যারা, তারাই উপকৃত হচ্ছেন, বাজারে যারা বিনিয়োগকারী তারা উপকৃত হচ্ছেন না। এখন এই অবস্থা থেকে আসলে কি করা উচিত? কারণ মিউচুয়াল ফান্ডগুলোর এখন বিনিয়োগের সঠিক সময় সবাই বলছেন তাই, কিন্তু এরকম যদি মামলা টামলা হয় তাহলে সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে দেখেন মিউচুয়াল ফান্ডের নীতিমালা তো অনেকগুলো চেঞ্জ এসেছে, ওয়াকার ভাই হয়তো এটা আরও ভালো বলতে পারবেন কারণ উনি এটা নিয়ে কাজ করতেছেন। আমরা যেটা বুঝতেছি মিউচুয়াল ফান্ডের যেই মানে 2010টা 11, 12 এটা আসলে সবাই এখানে কিছু ব্লকেজে পড়ে গেছে, প্রফেশনাল নন প্রফেশনাল, মিউচুয়াল ফান্ডের লোকজন অনেক প্রফেশনাল, অনেক বোঝে, তো এটা আসলে একটা নেগেটিভ পজিশনে ছিল এবং টাইম ওভার করেছে। এবং আমরা এটা নিয়ে কথা বলেছিলাম সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে, যে এটাকে ইউনিট হোল্ডারের বাইরেও আমরা যারা ইনস্টিটিউশনাল বিনিয়োগকারী আমরা বলছিলাম যে বাজারে এখন যেন সেল না আসে, এটাকে বাড়ানো যায় কিনা। তখন আমাদেরকে বলা হলো যে যারা ইউনিটধারী, ইউনিট হোল্ডার, তারা ডিসিশন দিয়েছেন এটা লিকুইডেশন করতে হবে। তাহলে আর এক্সচেঞ্জে তো আর কিছু করার থাকে না, কারণ এক্সচেঞ্জ যদি কিছু করতে যায় তাহলে এখানে লকে সুপারসিড করতে হবে, অনেক কিছু চেঞ্জিং করতে হবে, বেসিক যে কোম্পানি ল বা অন্য অন্য লগুলো আছে সেখানে। তো এটা ওয়াকার ভাই আই থিঙ্ক ক্লিয়ার ইট বেটার। ওয়াকার ভাই, ওয়াকার ভাই ইস্যু। ওয়াকার ভাই একটু ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে বলছেন, কি জানতে চাচ্ছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনাদের পুঁজিবাজারের ব্যাপারে আপনারা ভেরি মাচ কনসার্ন, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, কিন্তু আমি একটা জিনিস আমি বুঝতে পারছি না যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের একটা সিদ্ধান্তের জন্য 2010 সালে পুঁজিবাজারে ধস নামলো, এবং উনি আমার মনে হচ্ছে যে উনি ইকুইটি বেসড ইকোনমিক্স ইন্টারেস্ট বেসড ইকোনমিক্স ইন্টারেস্টেড। তো so long he is there any possibility that this market will revive again? Thank you. ধন্যবাদ আপনার মতামতের জন্য। ওয়াকার ভাই যে জায়গায় ছিলেন মিউচুয়াল। আমি আপনার সঙ্গে একদম পুরোপুরি একমত, যেটা যে মিউচুয়াল ফান্ডের এই যে 10টা ফান্ডের যে সময়সীমাটা
এটা যদি আপনার যদি 31st ডিসেম্বর হয়ে যেত তাহলে it would have been good for the industry as well, because for the first time ইনভেস্টররা জানতে পারতো what is NAV, because আপনার NAV আমরা এখানে এটা এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি নিয়ে অনেক কথাবার্তা হয়। মার্কেট পড়লেই ফান্ড ম্যানেজারের দোষ, ফান্ড ম্যানেজাররা এই করছে সেই করছে। আপনার আমি আপনার এই মার্কেটের তিনোরা পুরো সেক্টরে ঘুরে এসেছি। আপনার এইমস আপনার মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি বরাবরই বরাবর এখনও একটা ভেরি ইনফ্যান্সি স্টেজ আছে। কিন্তু আপনার মার্কেট ক্যাপিটালাইজেশন যখন হাইয়েস্ট পিকে ছিল 8,900, তখনও ছিল 2%। এখন যে আপনার পড়ে এসছে আপনার যখন 48 বিলিয়নে ছিল একটা হাইয়েস্ট লেভেল, এখন আপনার আফটার অ্যাডজাস্টমেন্ট 31 বিলিয়নের মতো আছে বলতে, এখন আমাদের কিন্তু লেস দেন 2%। তো হাউ কাম ইউ ইনফ্লুয়েন্স দ্য মার্কেট উইথ such low ভলিউম? কখনোই হয় না। কিন্তু এটা কিন্তু অনেকে আমরা এটা দিস আর কর্পোরেট গভর্নেন্স ইস্যু। যেই যে আপনার পার পেয়ে যাচ্ছে যদি আপনার এই যে আপনার লসুটগুলি হচ্ছে ইজ বিকজ অফ দিজ আর অল কর্পোরেট গভর্নেন্স ইস্যু। আপনার লয়ের মারপ্যাচ দিয়ে আর কিছু না। কিন্তু ইফ ইউ আস্ক মি পার্সোনালি, প্রফেশনালি, আই থিঙ্ক এইটা এই 10টা ফান্ডের যদি ক্লোজিংটা আপনার বন্ধ হয়ে যেত বাই 31st ডিসেম্বর, মার্কেট উড হ্যাভ রিয়েলাইজ হোয়াটস দ্য ভ্যালু অফ অ্যান NAV। কিন্তু আমরা NAV, বিকজ NAV আমাদের যে ইভেন ফিজও আমরা পাই অন NAVর উপরে। কিন্তু তখন আপনার যে মার্কেট যে 2010 থেকে 12-র মধ্যে দেয়ার আর 41 ফান্ডস, কথা হচ্ছে কিন্তু 22টা ফান্ড নিয়ে, এবং এই 22টা ফান্ড এসছে এই বিটুইন 2010 and 12। তখন ছিল কি আপনার কাম নট হোয়াট, fund managers have to invest 75% of the fund into the capital market in the form of primary and secondary investments. এটা পিছনে কারণ ছিল মার্কেটটাকে সাপোর্ট দিতে হবে। উইথ সাচ ভলিউম হাউ ক্যান ইউ সাপোর্ট আ মার্কেট? এখন এই কমিশন এসে আপনার ইনভেস্টমেন্টের বিভিন্ন বেশ কিছু ডিরেক্টিভ দিয়ে চেঞ্জ করে হয়েছে। ইনভেস্টমেন্ট পলিসি হ্যাজ বিন চেঞ্জড, মডিফাইড করা হয়েছে। তখন আপনার দেখেন ফান্ডের উপরে 2011-তে ফান্ডের উপরে ট্যাক্স ইম্পোজ করা হলো। এখন এটা NBR থেকেও একটা রিলিফ দেওয়া হচ্ছে, ওয়েভার দেওয়া হচ্ছে অন ইনভেস্টমেন্টস অন দ্য ফান্ডের উপর কোনো ট্যাক্স নেই। যে একদম শেষ পর্যায়ে আমরা যে সংক্ষেপে এখন আপনার ইনভেস্টমেন্টের উপরে আপনার টু রিয়েল ইনভেস্টরদের ক্যাপিটাল গেইনের উপর কোনো ট্যাক্স নেই। কিন্তু অন ডিভিডেন্ডের উপর আপ টু 25,000 আপনার ওয়েভার আছে। আমরা চেষ্টা করছি যে এবার এই ওয়েভারটা যদি অন ডিভিডেন্ডের উপর ট্যাক্সটা যদি ওয়েভ করা যায়। সো অনেক, অ্যান্ড দিস ইজ এ গুড টাইম টু, আমরা যেমন আমাদের একটা নতুন ফান্ড লিস্টেড হবে খুব শিগগিরই, বিডি ফিন্যান্স ভ্যানগার্ড বিডি ফিন্যান্স ফান্ড 1, সেটা আমরা কিন্তু মার্কেটে ঢুকেছি 42 লেভেলে, আমরা কিন্তু 8,000 লেভেলে ঢুকিনি। সো এবং অলরেডি আমাদের NAV ইজ আপনার ইজ 15% হায়ার দ্যান দ্য পার ভ্যালু। কিন্তু সো এবং এই ফান্ডে যারা ইনভেস্ট করবেন, উই আর ইনভেস্টিং, আমরা কিন্তু উইথ মার্কেট রিসার্চ আমরা কিন্তু ঢুকছি, এবং আমরা দেয়ার ইজ এ সিনক্রোনিসিটি বিটুইন আপনার ক্যাপিটাল মার্কেট অ্যান্ড মানি মার্কেট ইনভেস্টমেন্ট। আমরা আশা করছি যে আপনার এই ফান্ডটি হয়তো এসে তার পার ভ্যালু নিচে নামবে না, এই আশা রাখছি। আলী ভাই, শেষ পর্যায়ে যদি আপনি বলেন যে এই যে বাজারের যে এখন অবস্থা, আপনি দেখেন মাল্টিন্যাশনাল যে কোম্পানিগুলো, আপনি যদি লাফার্স দেখেন, আপনি যদি জিপি দেখেন, কিংবা এই যে তিতাসের মতো শেয়ার দেখেন, এগুলোর যে হারে পড়ছে বড় মানে মাল্টিন্যাশনাল এবং বড় পেইড আপের কোম্পানিগুলো, আপনার ছোট মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর প্রাইস আপ হয়ে আছে। এইভাবে যদি পরে সূচক তো আরও কমে যাবে, এবং বিনিয়োগকারীরা আসলে আস্থা রাখবে কোন শেয়ারের উপর? দেখেন, এসব মাল্টিন্যাশনাল শেয়ার যে বাজারে ডাউন করেছে, পার্টিকুলারলি জিপি একটা বিদেশি কোম্পানি, সবাই ইনভেস্টমেন্ট করেছে, তারা কমপ্লায়েন্সে ইনভেস্টমেন্ট করেছে। পরবর্তীতে পত্রিকায় অনেকগুলো সাংবাদিকতা অনেকজন এটা বললো যে না, তাদের নন কমপ্লায়েন্স আছে, আসলে কি আছে বা কি আছে এটা এই যে নিউজটা বাজারে আসছে, মানে উইদাউট প্রপার ফিল্টারিং, সেই কারণে এটা ডাউন করেছে। আর তিতাসের ব্যাপারটা হচ্ছে গভর্নমেন্ট যা করেছে এটা আসলে কোনো দিনে শেয়ার হোল্ডারের সাথে এই ধরনের বিহেভ করা উচিত হয়নি। এবং লাফার্জের বিষয়টা হচ্ছে, লাফার্জ 145 টাকায় আমি সেল করেছিলাম, আমার মনে আছে 145 উঠছে, তখন অনেকের কাছে লট অফ শেয়ার ছিল, বেছে নেয়, বা আমরা পরে আবার বাই করেছি। কারণ লাফার্জের ব্যাপারটা ছিল দুইটা কোম্পানি এখানে এক হবে, এক হলে তারা মার্কেট শেয়ার 15%-এর মতো চলে যাবে, ওয়ার্ল্ড ওয়াইড হয়েছে, এখানেও হবে। এই পার্সপেক্টিভে শেয়ারটা সবাই কিনেছে,
হয়তো এটা একসময় হয়ে যাবে, হয়তো হবে না, এটা টাইমস অন ডিপেন্ড। মানে আমাদের ইনভেস্টররা তো যেহেতু লস আছে অনেক সেগমেন্টে, সে দ্রুত এটা চেঞ্জ করে অন্যদিকে চলে যাচ্ছে। করে যদি এইভাবে এই মাল্টিন্যাশনাল কোম্পানি বা এই তিতাসের মতো শেয়ার যদি এইভাবে কমে যায়, আপনি দেখেন ইনস্টিটিউশন ইনভেস্টমেন্ট কোথায় যাবে? না, এটা ঠিক আছে, একদম শেষ পর্যায়ে এখানে নীতিগত ব্যাপারগুলো, এগুলো ওই যে আপনি বললাম লং টার্ম রিফর্ম করতে হবে। যেমন তিতাস বাজারে দিয়ে আবার তার প্রাইস ডিডাকশন করা, 9 টাকা আর্নিং এর শেয়ার 15% নিয়ে আসা, এগুলা কোনো, যেমন লাফার্জ একটা ডিসক্লোজার দিয়েছিল, এটা নিয়ে রিকাউন্ট করা। বিএসসিসির এই বিষয়টা দেখা উচিত, লাফার্জের মতো শেয়ার, জিপির মতো শেয়ার এইভাবে কেন ফল করছে? কোম্পানির কাছে জানতে চাও 2 টাকা প্রাইস বাড়লে যেভাবে জানতে চায়, 100 টাকা পড়লে সেভাবেও জানতে চায়। উই সাজেস্টেড টু দ্য কোম্পানি যে ইনভেস্টিগেশন করে দেখেন কেন কমতেছে, বা তাদের থেকে স্টেটমেন্ট নেন। তাহলে যারা শেয়ার হোল্ডাররা শেয়ারটা সেল করতে চায় তাদের মধ্যে কনফিডেন্স আসবে, না কোম্পানিতে কোনো নেগেটিভ ট্রেন্ড নাই, তাহলে আমার শেয়ার আমি হোল্ড করতে পারি। বাজারের মুভমেন্টে ভাই আপনাদেরকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, আশা রাখছি বাজারের স্বাভাবিকতা ফিরে আসবে নতুন বছরে, যদিও আর কয়েকদিন আছে এই ডিসেম্বরে এবং এই ডিসেম্বর ক্লোজিং যে বিষয়টা, সেটি হয়তো এই আতঙ্কটা কেটে যাবে এবং ভালো কোম্পানি শেয়ারের প্রাইস বাড়বে এবং বাজারে স্থিতিশীলতা আসবে, এই আশা রেখে শেষ করছি। আগামীকালকে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য অতিথিদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।